সবাইকে স্বাগত জানাচ্ছি সিএসআরএম মুক্তবাকে। আপনাদের সাথে আজ রহমান রাশেদ রয়েছি। আয়োজনের শুরুতে দিনের প্রধান শিরোনামগুলো জানিয়ে দিব। দিনাজপুরে মা ছেলে অপহরণ, সিআইডির এএসপি সহ ৫ জন পুলিশের জালে। তারা আইনের লোক দাবি করছে, তারা প্রশাসন বলছে। তো যাই হোক, আইনের ঊর্ধ্বে কেউ নাই, আমরা একটা সুষ্ঠু বিচার চাই। সিনহা হত্যার পর পুলিশের পক্ষে সাফাইয়ের চাপ, আদালতে সিফাতের সাক্ষ্য। যে দিকটা ঢুকি এই রাস্তা মনে করেন আর এক গাড়ি গেলে আর গাড়ি যাইতে পারে না। লকডাউন যখন ছিল ওইর মধ্যে কাজটা সম্পূর্ণ করলে মনে আমাদের জন্য ভালো হতো। উন্নয়ন যজ্ঞের যানজটে রাজধানীতে নাভিশ্বাস, জলজটে নাকাল চট্টগ্রামবাসী। একটু বৃষ্টি হইতে না হইতে পানি পুরো সমুদ্রের মতো হয়ে গেছে। টাকা দিচ্ছে হাজার হাজার কোটি টাকা, চলে যাচ্ছে হাবার মতন, কোনো লাভ হবে না। করোনায় কমছে শনাক্তের হার, টিকা ক্যাম্পেইনের দ্বিতীয় ডোজ শুরু ৭ সেপ্টেম্বর। মার্কিন গোয়েন্দা বিভাগের পক্ষ হতে আমাদেরকে এয়ারপোর্টে যেতে নিষেধ করা হয় নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে। আফগানিস্তান থেকে বাংলাদেশিদের ফেরার আকুতি, ৩১ আগস্টের মধ্যেই মার্কিন সেনা প্রত্যাহার। সবাইকে স্বাগত জানাচ্ছি, আপনারা সিএসআরএম মুক্তবাক দেখছেন। গণহত্যার শিকার হয়ে, নির্যাতনের শিকার হয়ে লাখ লাখ রোহিঙ্গারা পায়ে হেঁটে নৌকা করে বাংলাদেশের সীমান্তে প্রবেশ করছে। এই চিত্রটা আপনাদের চোখে এখনও নিশ্চয়ই ভাসে এবং গণমাধ্যমে শয়ে শয়ে গণমাধ্যম, আন্তর্জাতিক মাধ্যমগুলোতেও এই রিপোর্টটা যখন প্রকাশ হয়, বাংলাদেশে আশ্রয় দেয় এবং বাংলাদেশে সেই আশ্রিত রোহিঙ্গারা প্রায় ১১ লক্ষ রোহিঙ্গা তারা আশ্রয় খুঁজে ফেরেন। সেই যে ঢল নামে, সেই ঢলের ৪ বছর পূর্তি হয়েছে। এর মধ্যে নানা সময় আমরা কর্মসূচি দেখেছি, নানা সময় পরিকল্পনা দেখেছি এবং উদ্যোগ নিতে দেখেছি রাষ্ট্রপক্ষ থেকে এবং আন্তর্জাতিক মহলেও এই বিষয়টি নিয়ে আলোচিত হয়েছে, কথা হয়েছে প্রত্যাবাসনে। কিন্তু প্রত্যাবাসনের যে প্রক্রিয়াটি, সেটা নিয়ে নানা সময় প্রতিবন্ধকতা এসেছে। মনোযোগ এক এক সময় এক একটা বিষয়ের দিকে অন্যদিকে চলে গেছে। এর মধ্যে করোনা আঘাত এনেছে, মিয়ানমার সরকারের পতন হয়েছে, সেনা শাসন সেখানে প্রতিষ্ঠিত হওয়ার পথে এরকম একটা পরিস্থিতি দেখা যাচ্ছে। এছাড়া আফগানিস্তানের ইস্যু তো আছেই আন্তর্জাতিক মহলে। সেছাড়াও এই যে রোহিঙ্গাদের ইস্যু এবং প্রত্যাবাসনের বিষয়টি এবং গণহত্যার যে প্রসঙ্গ নিয়ে আমরা কথা বলছিলাম শুরুতে, সেটা আন্তর্জাতিক আদালতেও বিচারাধীন অবস্থায় রয়েছে। সার্বিকভাবে একটা প্রশ্ন ঘুরে ফিরে আসে যে মিয়ানমারের যে এই যে রোহিঙ্গারা, তাদের প্রত্যাবাসনের প্রক্রিয়াটি কবে নাগাদ শুরু করা যেতে পারে, বা বাংলাদেশ একটা ছোট দেশ, তারা যেভাবে পারছে সহায়তা করছে, আশ্রয় দিচ্ছে, সেই আশ্রয় কতদিন বা দেয়া সম্ভব। আমাদের আজকের আয়োজনের বিষয়বস্তু এটাই এবং এটা নিয়ে আমরা একটি ঘন্টা আলাপ করব। আমরা ৩ জন বিশেষ অতিথি, বিজ্ঞ অতিথিকে আমরা আমন্ত্রণ জানিয়েছি, যারা আমাদের সাথে অনলাইনে ইতিমধ্যে যুক্ত হয়েছেন। পরিচয় করিয়ে দিই, অধ্যাপক ডক্টর ইমতিয়াজ আহমেদ, তিনি আমাদের সাথে অনলাইনে ইতিমধ্যে যুক্ত হয়েছেন, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিনি। মেজর অবসরপ্রাপ্ত ইমদাদুল ইসলাম আমাদের সাথে রয়েছেন, সাবেক কূটনীতিক এবং নিরাপত্তা বিশ্লেষক, এবং সেই সাথে আমাদের সাথে যুক্ত হয়েছেন জনাব আসিফ মুনির, মানবাধিকার উন্নয়ন এবং সংস্কৃতি কর্মী। আপনাদের ৩ জনকে স্বাগত জানাচ্ছি আমাদের আয়োজনে। আশা করি ৩ জন আমার কথা শুনতে পাচ্ছেন। আমরা এই ব্যাপারে মূল আলোচনায় চলে যাব, যাবার আগে একটি প্রতিবেদন রয়েছে, প্রতিবেদন আপনাদেরকে দেখাতে চাই দর্শক, তারপরে আমরা আলোচনায় চলে যাচ্ছি। লাখে লাখে আসা রোহিঙ্গাদের ফেরত পাঠাতে ২০১৮ ও ১৯ সালে ভেস্তে যায় সব প্রচেষ্টা। পরের বছর চীনের ত্রিপক্ষীয় উদ্যোগ আশা জাগালেও মিয়ানমারের জান্তা সরকার ক্ষমতায় আসার পর পূর্ণতা পায়নি তাও। এ অবস্থায় রোহিঙ্গাদের ফেরত যাওয়া অনিশ্চিত। এ দায়ভার কার? পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাফ জবাব, বাংলাদেশের নয়। আন্তর্জাতিক সম্প্রদায় এবং জাতিসংঘের একটা ব্যর্থতা এখানে অবশ্যই আছে, সেটা আমরা কিন্তু লাউড অ্যান্ড ক্লিয়ার তাদের সামনে বলেছি। এমনকি মাননীয় প্রধানমন্ত্রীও বলেছেন যখন জাতিসংঘের শরণার্থী বিষয়ক প্রধানের সাথে IOM এবং UNHCR এর প্রধান বাংলাদেশে সফরে এসেছিলেন। আই এম শিওর যে তারাও এম্বারাসড এই ইস্যুটা নিয়ে। ৫ বছরে মিয়ানমারের অন্যান্য প্রদেশের তুলনায় রাখাইনের পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক। পররাষ্ট্র সচিব মনে করেন এখনই সুযোগ সেখানকার অস্থায়ী ক্যাম্প থেকে মানুষজনকে নিজ গ্রামে নিয়ে যাওয়া, তাতে নিজ দেশে ফেরত যেতে আগ্রহী হবে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গারাও। এটা যদি আমরা কনফিডেন্স বিল্ডিং মেজার হিসেবে দেখতে চাই, যে ওদের নিজেদের ক্যাম্পগুলো যদি ডিসম্যান্টেল করে তারা যদি তাদের স্ব গ্রামে বা জায়গায় ফিরে যায়,
তাহলে এই পারে যারা আছে দে উইল ফিল মোর এনকারেজ। কিন্তু ওইখানে এখনও যদি আপনি ক্যাম্পে লোক রেখে দেয় তাহলে এই দিকের লোকরা তো যেতে সাহস পাবে না যে তাদের কি ভবিষ্যৎ আছে। তো সুতরাং আমরা ইউএনকে অবশ্যই ইন্টারন্যাশনাল কমিউনিটিকে আমরা পুশ করে যাব। দুজনই মনে করেন আফগানিস্তানের ডামাডোলে রোহিঙ্গা শরণার্থী ইস্যু ফের নজরে এসেছে বিশ্ববাসীর। ক্লিয়ার ইন আওয়ার মাইন্ড যে এই রোহিঙ্গারা এখানে আছে, এরা টেম্পোরারিলি আছে এবং এই সমস্যার মূল ছিল মিয়ানমারে বা রাখাইন প্রদেশে এবং সেটা সমাধানও ওইখানেই করতে হবে। আফগানিস্তানের কারণে রোহিঙ্গা সাইডলাইন হয়ে যাবে এটাও ভাবার কোনো কারণ নেই। কারণ হলো আমাদের রোহিঙ্গা ইস্যু অ্যাড্রেস করার জন্য কিছু সেট মেকানিজম আমরা ক্রিয়েট করেছি। এবারও জাতিসংঘের সাধারণ অধিবেশনে রোহিঙ্গা ইস্যুকে সর্বোচ্চ গুরুত্ব দেবে বাংলাদেশ। আপনার প্রতিবেদনটি দেখছিলেন, মূল আলোচনায় চলে যেতে চাই। অধ্যাপক ডক্টর ইমতিয়াজ আহমেদ, আপনার কাছে যাব। রোহিঙ্গা প্রত্যাবাসনে যে অগ্রগতি আশা করা হয়েছিল, প্রত্যাশা করা হয়েছিল, সেই অগ্রগতি দেখা যায়নি এখন পর্যন্ত, কেন? ধন্যবাদ। একটা বড় কারণ তো প্যান্ডেমিক, কোনো সন্দেহ নেই। প্যান্ডেমিক কিছুটা গতি যতটুক হয়েছিল সেটা থামিয়ে দিয়েছে। এখন যখন কথা বলছি তখনও কিন্তু বিশেষ করে মিয়ানমারে কিন্তু এখনো প্যান্ডেমিকের স্পাইক এখনো থামেনি, বেশ মানুষ মারা যাচ্ছে প্রতিদিন। সেই জায়গায় আমার মনে হয় একটা সমস্যা দাঁড়িয়েছে। এবং যেহেতু প্যান্ডেমিকটা শুধু যে কয়েকটা দেশ হলে হয়তো অত ঝামেলা হতো না, কিন্তু পুরো পৃথিবীতে প্যান্ডেমিক এবং তারপরে ভ্যাকসিন নিয়ে যেই কাণ্ড শুরু হয়েছে, সব মিলে আমি মনে করি ওটাই একটা বড় কারণ। তবে যেটা বড় আকারে যেটা দরকার ছিল সেটা হলো আন্তর্জাতিক পর্যায়ে আরো প্রেশার বাড়ানো দরকার ছিল, যেটা আমি সবসময় বলে এসেছি যে যত দেরি করবে অত প্রেশারটা বাড়ানো দরকার। ওই প্রেশারের জায়গায় আমার মনে হয় এখনো ঘাটতি আছে। কারণ আগে যে সমস্যাটা ছিল সেটা হলো বিশেষ করে পশ্চিমা দেশগুলো বলতো যে ওখানে একটা গণতন্ত্র আছে, সেটাকে বেশি প্রেশার দিয়ে নষ্ট করা ঠিক হবে না। কিন্তু 1 ফেব্রুয়ারি থেকে তো আর কোনো গণতন্ত্রই নেই। তার উপর এখন পর্যন্ত 900 জন উপরের মানুষ এই সামরিক বাহিনী মেরেছে। তারপরেও দেখা যাচ্ছে যে কোনো বড় আকারে প্রেশার দিচ্ছে না। তাতে বোঝা গেল যে ব্যবসা বাণিজ্য নিয়েই মূল কারণটা ছিল। তো ওই জিনিসটা যেহেতু পরিষ্কার হয়ে গেছে, আমার মনে হয় যে এখন উচিত হবে বড় ধরনের আন্তর্জাতিকরণ করা এবং সেই সব দেশে যদি বড় আকারে যদি আমরা একটা ইমপ্রেশন আনতে পারি, তাদের সিভিল সোসাইটি, তাদের হিউম্যান রাইটস এবং তাদের যে ডিফারেন্ট স্টেক হোল্ডার্স আছে ইনক্লুডিং মিডিয়া, তাহলে হয়তো তারাও প্রেশারটা ফিল করবে। কিন্তু প্রেশারটা কিন্তু আসলেই আমি মনে করি যে যতখানি হওয়া উচিত ছিল ততখানি নেই। অনেক ধন্যবাদ। আসবো আপনার কাছে। মেজর অবসরপ্রাপ্ত ইমদাদুল ইসলাম আমাদের সাথে যুক্ত রয়েছেন, তার কাছে যেতে চাই। আমরা একসময় প্রত্যাবাসনের প্রশ্নে দ্বিপাক্ষিক আলোচনা হয়েছিল এবং মিয়ানমারের পক্ষ থেকে এরকম বক্তব্য এসেছিল যে শুরুতে হলেও 2000 হোক, 3000 হোক, 5000 হোক, এরকম ছোট ছোট সংখ্যক করে বা দল দল করে প্রত্যাবাসনের প্রক্রিয়াটি শুরু করার এক রকমের আশ্বাস আমরা দেখতে পেয়েছি, যদিও সেটা সর্বসাকুল্যে শেষ করা সম্ভব হয়নি বা বাস্তবে রূপ দেয়া যায়নি। এরপরে তো সেখানেও প্রেক্ষাপট বদলে গেল। এখনকার যারা সেনা শাসক রয়েছেন তাদের মনোভাবে কি মনে হয় যে এই প্রক্রিয়া ত্বরান্বিত করা সহজ হবে খুব একটা? ধন্যবাদ। আসলে এই প্রক্রিয়া যে শুরু করার যে প্রথম পদক্ষেপ নেওয়া হয়েছিল সেখানে মিয়ানমার কিছু আমি বলবো যে কূটকৌশলের আশ্রয় নিয়েছিল। যেমন এক পরিবারের তারা যখন ক্লিয়ারেন্সের জন্য আমাদের এখান থেকে লিস্ট পাঠানো হয়েছিল, তখন দেখা গেল এক পরিবারের 2 জনকে ক্লিয়ার করেছে, 3 জনকে ক্লিয়ার করে না। আবার এমনও দেখা গেল গরিষ্ঠ সংখ্যক মহিলা এবং তার থেকেও বেশি শিশুদেরকে ক্লিয়ারেন্স দেওয়া হয়েছে। পরিবারের পুরুষ যারা আছে, সক্ষম মানুষ যারা আছে, তাদেরকে প্রত্যাবাসনের জন্য ফেরত যাওয়ার জন্য সেখানে তারা ছাড়পত্র দেয়নি। তো এগুলো করে আসলে তারা তাদের ডিলাইং ট্যাকটিক্স, যেটা অর্থাৎ অপকৌশলের আশ্রয় গ্রহণ করেছিল বলে এটা হয়নি। আর এখন যে দ্বিতীয় প্রশ্ন যেটা করলেন যে বর্তমানে যারা সেনা শাসক আছে তাদের সাইকোলজিক্যাল স্টেট, তাদের মাইন্ডসেটটা কি? তাদের মাইন্ডসেট হচ্ছে তারাও কিন্তু, যারা এখন নেতৃত্বে আছে, তারাও কিন্তু এই রোহিঙ্গাদের বাংলাদেশে পুশ করার পেছনে বা তাদের এই যে আমরা শুনছিলাম বাড়িঘর পোড়ানো, জ্বালানো, তাদেরকে র্যাপিং, আর্সেনিং, তারপর তাদেরকে কিলিং, হত্যাকাণ্ড, এই সমস্ত মধ্যে তারাও কিন্তু সরাসরি তারা জড়িত ছিলেন। সুতরাং
তারা যে রাতারাতি তাদের মাইন্ডসেটটা পরিবর্তন হবে সেটা কিন্তু নয়। এখন প্রশ্ন আসছে, একটু আগেই প্রফেসর ইমতিয়াজ যেটা বলছিলেন যে চাপটা অনুভূত হচ্ছে না, চাপ আসলে দেওয়াই হয়নি তেমন ভাবে। কারণ হচ্ছে কি, একটা এখানে মৌলিক বিষয় যেটা বাংলাদেশের, আমি বলবো আমাদের পররাষ্ট্রনীতির জন্য একটা কঠিন একটা বিষয় সামনে চলে আসছে। সেটা হচ্ছে দুটা নাইবারিং কান্ট্রি যারা খুব ইনফ্লুয়েন্সিয়াল এই অঞ্চলে, চীন এবং ভারতের পারস্পরিক এক ধরনের প্রতিযোগিতা মিয়ানমারকে তুষ্ট করে রাখার জন্য, এবং সেটা এই পারস্পরিক প্রতিযোগিতা তুষ্ট করার জন্য সেটা তাদের স্ব যে জিও স্ট্র্যাটেজিক এবং জিও পলিটিক্যাল এবং অর্থনৈতিক স্বার্থ সেখানে বিদ্যমান। সেই কারণে তারা কেউ মিয়ানমারকে চাপে না রেখে বরং দুই দিক থেকেই যখন তুষ্ট বা তোষামদের বিষয়টা দেখছে, দিস স্মার্ট জেনারেল অফ মিয়ানমার, এখন তারা বুঝে গেছে যে এরা তো আমাদের চাপ দিবেই না, বরং আমাদের তোষামদি করে যাচ্ছে। তোষামদির পেছনে কারণ হচ্ছে তাদের যার যার স্ট্র্যাটেজিক অবজেক্টিভস গুলো যেটা মিয়ানমারকে ভিত্তি করে আছে সেটাকে তারা অ্যাচিভ করার জন্য একবারে মরিয়া হয়ে উঠছে। যেমন অতি সাম্প্রতিক গতকালের, আজকে 25 তারিখ 23 তারিখের বার্টেল লিন্টারের একটা সুইডিশ জার্নালিস্ট একটা আর্টিকেলে আসছে, দেখা গেছে যে তাইওয়ানের সাথে ভারত একটা আপনার যেটা বাণিজ্য চুক্তি করেছে, এটার সাথে যেহেতু তাইওয়ানকে চায়না তাদের অবিচ্ছেদ্য অংশ মনে করে, দে রিয়াক্ট। তারা বলছে এটা যদি হয় করে থাকে, তাহলে আমরা তাদের যে সিসেশনিস্ট অর্থাৎ বিচ্ছিন্নতাবাদী যে শক্তি আছে তাদেরকে আমরা উৎসাহিত করব, তাদের সহায়তার হাত বাড়াবো। তো সেটা বাড়াতে গেলে তাদের প্রয়োজন সাগাইং ডিভিশন মিয়ানমারের, সেটা হয়ে সবসময় ভারতীয় পূর্বাঞ্চলের হস্তক্ষেপটা হয়ে আসছে। এখন ভারত মনে করে যদি সাগাইং ডিভিশন মিয়ানমারকে তুষ্ট করে সেটাকে যদি সামাল দেওয়া যায়, তার পূর্বাঞ্চলের নিরাপত্তা নিশ্চিত থাকবে। অন্যদিকে চায়নার উদ্দেশ্য যদি সাগাইং ডিভিশনের মাধ্যমে ইনফিল্ট্রেশন হতে পারে, তাহলে কিন্তু এই 7 সিস্টার কিন্তু ভোলাটাইল হবে। তো এই যে একটা স্ট্র্যাটেজিক ইন্টারেস্টের ক্ল্যাশ এখানে শুরু হচ্ছে, সেটার থেকে এখন আমরা আশা করতে পারি না যে এই দুটা দেশ মিয়ানমারের উপর চাপ সৃষ্টি করবে, যার জন্য প্রফেসর যেটা ইমতিয়াজ যেটা বলছেন, চাপ অনুভূত হচ্ছে না মিয়ানমারের জান্তার, সামরিক জান্তার, বরং তারা উৎসাহিত হচ্ছে দুটা দেশের তোষামদিক থেকে। এখানেই কিন্তু সমস্যা, মূলত রোহিঙ্গা প্রত্যাবর্ষণের যে আমরা আলো দেখছি না, এইসব কারণগুলির জন্য। এই কারণটাই কিন্তু এই যে আপাত দৃষ্টিতে যে এশীয় মিত্র যারা রয়েছে বা প্রতিবেশীদের সমর্থন আদায়ের যে বিষয়টা চলে এসে, সেটা যদি এখন পর্যন্ত না হয়ে থাকে, আন্তর্জাতিক মহলে এই সমর্থন ছাড়া আন্তর্জাতিক মহলে চাপ তৈরি করাটা কি খুব বেশি কঠিন হয়ে যাবে বলে মনে করছেন? এখনো পর্যন্ত কঠিন হয়ে আছে, না হলে মিয়ানমার তো ফিল করতো সেটা। মিয়ানমার এখন আমরা বলছি একটা বিভিন্ন অজুহাত, প্যান্ডামিকের কথা বলছি, সামরিক শাসন আসছে সেগুলি বলছি, এগুলো হচ্ছে অজুহাত। একটা অজুহাত না হলে অন্তত একটা আলোচনার বাতাবরণ সৃষ্টি হতো, আলোচনা করতে অসুবিধা নেই। আমরা যেমন এখন কথা বলতে পারতেছি, এই যে জুম আছে, জুমের মাধ্যমে তো আমরা কথা বলছি, এখানে তো প্যান্ডামিক আমাদের আটকায় রাখে না। প্যান্ডামিক হয়তো আমি আপনার স্টুডিওতে যেতে পারিনি, কিন্তু আমাকে তো এই যে টেকনোলজি, এই যে ইন্টারনেট আমাকে সেই সুযোগটা দিয়েছে। আমাদের যে পারস্পরিক আলোচনাটা এভাবেও হতে পারতো। আমি আপনি যদি আলোচনায়, প্রফেসর ইমতিয়াজ আর আমরা যদি, মনির ভাই যদি আমরা একত্রে বসে আলোচনা করতে পারি, তাহলে মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয়, আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় বা তৃতীয় পক্ষ যারা এখানে প্ল্যাটফর্ম ক্রিয়েট করছে, ধরেন চীন, তারা একসাথে আলোচনা বৈঠকে বসতে এখানে তেমন কোনো কিছু অসুবিধা হবে না বলে আমার মনে হয়। তো সেটা হচ্ছে এখন সেই পর্যায়ে আমরা এখন নাই। কিন্তু তাই বলে বসে থাকলেও চলবে না যে এখানে চায়নার সাথেও আমাদের কোনো শত্রুতা, বরং চাইনিজ ইনভেস্টমেন্ট আমাদের এখানে আছে। যদিও চায়নার যে মিয়ানমারের যে স্ট্র্যাটেজিক ইন্টারেস্ট যেটা আছে, সেই ইন্টারেস্টটা হয়তো আমাদের উপর নাই। ভারতের যেখানে তাদের যে স্ট্র্যাটেজিক অর্থাৎ অর্থনৈতিক যে ইন্টারেস্টটা সেখানে আছে, তার নিরাপত্তা সিকিউরিটি ইন্টারেস্ট যেটা আছে, হয়তো আমাদের সাথে সেই পর্যায়ের সেই লেভেলে হয়তো না, তবে আছে। তো এই একটা জিনিস এখানে সুবিধা হবে, যেটা পথটা আমরা খুঁজে পেতে পারি, সেটা হচ্ছে যে একটা তিনটা দেশের কারোর সাথেই আমাদের কোনো রাইভাল নেই, হোস্টালিটি নেই। মিয়ানমার যে রোহিঙ্গাদের এখানে পাঠিয়েছে সেটা আমাদের কোনো কারণে হয়। বাংলাদেশ তাদের সাথে কোনো হোস্টালিটি ছিল বলে বাংলাদেশের জন্য একটা সমস্যা দিলাম পুশ করে, সেটাও না। ভারতের সাথেও আমাদের কোনো হোস্টালিটি নাই, চায়নার সাথেও আমাদের, উই অল আর ফ্রেন্ডলি। এখন কথা হচ্ছে মিয়ানমার যে ভয় থেকে রোহিঙ্গাদের আমাদের এখানে ঠেলে দিয়েছে, সেই ভয়টা মিয়ানমারের দূর করা, এটা আমাদের একদম। এখন আপনি আমাকে জিজ্ঞেস করতেন কি ভয়ের জন্য রোহিঙ্গাদের এখানে ঠেলে দিয়েছে, সেই প্রশ্নটা করলে আমি সেটার উত্তর এখন আপনাকে দিতে পারবো। জি, আসবো নিশ্চয়ই আপনার কাছে। জনাব আসিফ মনির শুনছিলেন
যারা এতগুলো সংগঠন রোহিঙ্গাদের মানবাধিকার নিয়ে কাজ করেন, এছাড়া জাতিসংঘের ভূমিকা নিয়েও বরাবরই আলোচনায় উঠে এসেছে এবং তাদের ভূমিকা নিয়ে একটা প্রশ্ন থেকেছে, বিভিন্ন মহল থেকে সেই প্রশ্নগুলো রেখেছে। এই যে একটা সংকটপূর্ণ একটা পরিস্থিতিতে আমরা সমাধান খুঁজছি এবং আলোচনার পথ সুপ্রসন্ন করা যায় কি করে সেটা নিয়েও সবাই মতামত দিচ্ছিলেন। জাতিসংঘ বা মানবাধিকার সংগঠন যেগুলো কাজ করছে তাদের কি দায় নেই এই ব্যাপারে? ধন্যবাদ। জাতিসংঘ এবং মানবাধিকার সংগঠনকে এক কাতারে ফেললে আসলে ঠিক হবে না। মানবাধিকার সংগঠন যদি বলেন তাহলে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলতে পারেন, হিউম্যান রাইটস ওয়াচ, মানবাধিকারের দৃষ্টিকোণ থেকে তাদের দৃষ্টিভঙ্গি দিতে পারে, কিন্তু কোনোভাবে প্রভাব বিস্তার করার ক্ষেত্রে কিন্তু তাদের কিন্তু কোনো ভূমিকা থাকবে না। আপনি যদি আন্তর্জাতিক সংগঠন বলেন, অনেক আন্তর্জাতিক সংগঠন, এমনকি জাতিসংঘ, তাদের সঙ্গে, জাতিসংঘ মানে কি, তার মানে এখানে বিভিন্ন রাষ্ট্রের একটা বড় ভূমিকা। আসলে এই সমস্যাটির ক্ষেত্রে আন্তর্জাতিক মহল যদি বলি তাহলে রাষ্ট্রের কি ভূমিকা, আন্তর্জাতিকভাবে বিভিন্ন দেশের কি ভূমিকা। একটু আগে আমরা শুনছিলাম যে আমরা চীনের কথা বলছি বা ভারতের কথা বলছি বা অনেক সময় পশ্চিমা বিশ্বের রাষ্ট্রের কথা আসে, এটা কিন্তু সব এক কাতারে দেখলে হবে না, যার যার ভূমিকা আলাদা এবং সীমিত। এখন যদি আপনি ইউএনএইচসিআর বলেন, আইওএম বলেন বা আন্তর্জাতিক সংস্থাগুলো, এগুলো কিন্তু যখন একটি দেশে কাজ করে ওই দেশের আইন মেনেই কিন্তু তাদেরকে কাজ করতে হয়। এখন সেই ক্ষেত্রে আপনি যেটা বলছেন, হ্যাঁ, যদি রাষ্ট্রের প্রসঙ্গে বলি, হ্যাঁ অবশ্যই বিভিন্ন রাষ্ট্র মানবিক অধিকারের ব্যাপারে যতটা কাজ করেছে, মানবাধিকারের নিশ্চিত করার ব্যাপারে সেই জায়গাটা খুব বেশি কাজ করেনি। আমরা বলছি বারবার প্রত্যাবাসন, কিন্তু প্রত্যাবাসনের সাথে যেটা জড়িত সেটি হচ্ছে যে রোহিঙ্গাদের নাগরিক অধিকারের জায়গাটা। এখন মিয়ানমার, এবং আপনারা একটু আগে যেটা প্রশ্ন করছিলেন যে সামরিক সরকার, সেটাতে কারণে কোনো পরিবর্তন হবে কিনা, বা এখন যে পরিবর্তন হয়েছে মিয়ানমারে, খুব একটা পরিবর্তন হওয়ার কথা না। কারণ আমরা এর আগে দেখেছি যে গণতন্ত্র থাকলেও সেখানে আং সান সুচি বলি বা গণতান্ত্রিক সরকার থাকলেও সেখানে তাদের পেছনে কিন্তু সেনা কর্মকর্তারা আছেন। এই যে রোহিঙ্গাদের বিরুদ্ধে যে আমরা জানি যে সেনা বাহিনীর পক্ষ থেকে বা এদের যে মিলিটারি বিভিন্ন ফোর্স আছে তাদের যে নিপীড়ন চলেছে, সেগুলো তো তথাকথিত গণতান্ত্রিক সরকারের আমলেই হয়েছে এবং সেসব আর্মি জেনারেলদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, সেগুলো এখন পর্যন্ত প্রমাণ করা যায়নি, ইত্যাদি ইত্যাদি। কাজেই চরিত্রগতভাবে এবং তাদের যে অবস্থান, আমরা 4 বছরের কথা বলছি, আসলে তো এই ঘটনার ইতিহাস গত 3-4 বছরে অনেক বহুল আলোচিত হয়েছে, যে এটি কয়েক যুগ ধরে তাদের একটা মাস্টার প্ল্যানের একটি অংশ। তো সেটি 4 বছরের, যেটা 4 বছর আগে যে ঘটনাটি তারা ঘটিয়েছে, একটা বিশাল অংশের মানুষকে তারা এখানে বা তাদের দেশ ত্যাগ করতে বাধ্য করেছে, সেইটার কারণে যে অবস্থার পরিবর্তন হয়েছে, এটা কিন্তু খুব সহজে বা খুব দ্রুত সমাধানের জায়গায় যাওয়া সম্ভব না। প্রত্যাবাসন প্রক্রিয়া তো এর আগেও হয়েছে, 90-এর দশকে হয়েছে, কিন্তু আমরা দেখেছি যে তাদের একটা জনগোষ্ঠী ওখানে নিপীড়নের কারণে একই মানুষ যারা 90-এর দশকে যাদেরকে আন্তর্জাতিক মহল এবং দুই রাষ্ট্রের মধ্যে সমঝোতার ভিত্তিতে ফেরত নিয়ে যাওয়া হয়েছে মিয়ানমারে, সেই একই মানুষগুলো আবার ফেরত এসেছে। আমরা আমাদের রাষ্ট্রের পক্ষ থেকে শুনেছি যে, বা সবাই বলেছেন যে টেকসই বা দীর্ঘস্থায়ী সমাধান। তো দীর্ঘস্থায়ী সমাধানে যেতে গেলে আমি হুট করে এই দ্বিপাক্ষিক আলোচনার ভিত্তিতে পাঠিয়ে দিলাম। দ্বিপাক্ষিক আলোচনা মানে বিশেষ করে যে সমঝোতার স্মারকটি হয়েছিল সেটি কবে, সে 2017-তেই তো হয়েছে। তো ওইখানে অনেক কিছুই ছিল যেটার মধ্যে অনেক রকম ধোঁয়াশা ছিল, সেটা এখন সেটা আরো স্পষ্ট হচ্ছে। তো সেই ক্ষেত্রে আমরা মানে এক ধরনের বলতে পারি নাইভিটি, যে এক ধরনের আমরা দেখেও দেখছি না, বুঝেও বুঝছি না। আমি বলছি আন্তর্জাতিক মহলের ক্ষেত্রে, আন্তর্জাতিক মহল বলতে আমি আবারও রাষ্ট্রের কথা বলছি, এবং সেক্ষেত্রে আমরা স্ববিরোধিতাই দেখছি। আমরা দেখছি মার্কিন যুক্তরাষ্ট্র এখানে যে মানবিক সহায়তা দেওয়া হয় তার একটা বড় অংশ আসে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে। তাদের এই রেফিউজিদের জন্য যে ফান্ড আছে সারা বিশ্বের জন্য, সেটার একটি বড় অংশ বাংলাদেশে তারা এখানে সেটা দেয় এবং বিভিন্ন সংস্থার মাধ্যমে সেটা কাজ হয়। কিন্তু পলিটিক্যালি, রাজনৈতিকভাবে এটা সমাধান করার ক্ষেত্রে খুব একটা আমরা ভূমিকা দেখিনি। আমরা গত 2-3টে সরকার যদি মার্কিন যুক্তরাষ্ট্রে দেখি, আমি একটা উদাহরণই খেলে দিচ্ছি, মার্কিন যুক্তরাষ্ট্র, এটা আমরা ইউরোপিয়ান ইউনিয়ন বলতে পারি, যুক্তরাজ্য বলতে পারি, আপনি ওবামা বলেন, ট্রাম্প বলেন, বা এখন জো বাইডেনের আমলে বলেন, আমরা কখনোই দেখছি না যে তাদের পররাষ্ট্রনীতির জায়গা থেকে মিয়ানমারের যে তারা অত্যাচার করেছে, মিয়ানমারের যে জবাবদিহিতার জায়গা, সেইটির ব্যাপারে খুব একটা ভূমিকা দেখিনি। তারা এগিয়ে এসেছে আমাদের বন্ধু ভাবাপন্ন তৃতীয় বিশ্বের রাষ্ট্রগুলি যদি বলি, ওআইসির মধ্যে থেকে উদ্যোগ নেওয়া হয়েছে, বাংলাদেশ সেখানে জড়িত ছিল, এবং আন্তর্জাতিক বিচারিক আদালতে এটা কিন্তু আমাদের সেই বিগ ব্রাদাররা কোনো ভূমিকা রাখেনি, এটা এসছে কিন্তু আমাদের সমভাবাপন্ন যে রাষ্ট্রগুলো সেখান থেকে। কাজে এখন নতুন করে নতুন সমীকরণটা চিন্তা করতে হবে। হ্যাঁ ঠিক আছে, চীনের কথা ভাবতে হবে, চীনকে বাদ দেওয়া যাবে না, কিন্তু চীন তো ধরি মাছ না ছুঁই পায়।
সে বলছে যে আমরা কারো পক্ষ নেব না। সরাসরি আমরা এখানে ইমতিয়াজ স্যারও আছেন, আমরা আছি, আমরা কেউ কেউ এখানে বিভিন্ন চীনা দূতাবাসের কর্মকর্তাদের সাথে বিভিন্ন সময় কথা হয়েছে, তারা বলেছেন যে আমরা নিরপেক্ষ অবস্থান নিচ্ছি। তো এটার মধ্যেই তো তাদের ওই শুভঙ্করের ফাঁকিটা রয়ে গেছে, কিন্তু আমরা তাদেরকে ফেলতে পারবো না। ভারতও অনেক সময় বলেছে, কিন্তু আমাকে অন্য সমীকরণ চিন্তা করতে হবে। আমরা আঞ্চলিক জায়গায় কিন্তু এখনো খুব বেশি কাজ শুরু করিনি। মিয়ানমারের পক্ষের বেশ কয়েকটি রাষ্ট্র আছে, কিন্তু সেখানে আমরা ডিভাইড এন্ড রুলের জায়গা তৈরি করতে পারি কিনা পলিটিক্যালি এবং কূটনৈতিকভাবে, সেগুলো কিন্তু খুব বেশি এখনো চেষ্টা করা হয়নি। কিন্তু আন্তর্জাতিক মহলকে জবাব দিতে জায়গায় আনতে হবে। এবং আমি এখন এই পর্যায়ে এটুকু বলে শেষ করছি যে আমরা মাননীয় প্রধানমন্ত্রী যত কঠোর ভাষায় জাতিসংঘে বক্তব্য দেন এবং চ্যালেঞ্জগুলো ছুড়ে দেন বিভিন্ন রাষ্ট্রে, আমরা কিন্তু আমাদের পরবর্তীতে তার কথার ভিত্তিতে পররাষ্ট্রনীতি পরিচালনার ক্ষেত্রে সেই স্ট্রং ভয়েস সেটা কিন্তু দেখি না। তো মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে কিন্তু অনেক শিক্ষা গ্রহণ করার আছে যে এইটাকে আমরা কতটা কঠোরভাবে এটাকে বিশ্বের প্রতি চাপটা দেব। না, কিন্তু সেটা জাতিসংঘ বা সাধারণ পরিষদে তো এই ব্যাপারটা আলোচনায় উঠে এসেছে এবং এর পরবর্তীতেও সাধারণ অধিবেশনে আবারও বাংলাদেশের পক্ষ থেকে টপ প্রায়োরিটি পাবে বলে এমনটাও বলা হয়েছে বারবার। তারপরও কি আন্তর্জাতিক মহলে বা আন্তর্জাতিক সংগঠন যারা রয়েছে, যে বড় রাষ্ট্রগুলো, তাদের ক্ষেত্রে কি আরেকটু চাপ তৈরি হওয়া সম্ভব না বা সমর্থন আদায় করা সম্ভব না? সেটা বিভিন্ন ভাবেই চেষ্টা করতে হবে। এটা তো নিরাপত্তা পরিষদে বিভিন্ন সময় এসেছে। এখন শুনলাম যে নিরাপত্তা পরিষদের চেয়ারম্যানশিপে আছে ভারত। ভারত যদি আমাদের বন্ধুবাপন্ন দেশ হয়, আবার এটা নিরাপত্তা পরিষদের আলোচনায় আসতে পারে এবং সেখানে আমরা দেখেছি ভেটো দেওয়া হচ্ছে। তো যারা যেসব রাষ্ট্র মিয়ানমারের পক্ষে, এখন মিয়ানমারও তো বসে থাকছে না, থাকবে না, তাদেরও তো একটা কূটনৈতিক তৎপরতা রয়েছে এবং থাকবে, এবং আমরা মিয়ানমারের কাছ থেকেও অনেক কিছু শিখতে পারি। তারা কিন্তু শুধুমাত্র কূটনৈতিক তৎপরতা করে না, তারা কূট চাল খেলে। কিভাবে তারা সোশ্যাল মিডিয়া ইউজ করে, তার বিভিন্ন ওয়েবসাইটে উস্কানিমূলক বক্তব্য দেয়। তো এগুলো দিয়ে কিন্তু তারা তাদের পক্ষে জনমত অনেক সময় নিজেদের মধ্যে নিজেদের কাছে নিয়ে আসে। এক ধরনের একটা পপুলার জায়গা তারা তৈরি করে নেয় যে তারা দেশের স্বার্থ রক্ষা করার চেষ্টা করছে। যাই হোক, সেটা ছাড়াও যেটা বলছেন যে আমার বিভিন্ন সমীকরণের জায়গাটাই চিন্তা করতে হবে। এখন যদি আমরা মনে করি যে কারা মিয়ানমারের পক্ষে আছে, যেসব রাষ্ট্র আমাদেরও বন্ধু আবার ওই মিয়ানমারেরও বন্ধু, এরকম কোন কোন রাষ্ট্র আছে, সেখানে হয়তো আমাদের যে আমরা বলি যে করিডোর কূটনীতি, সেরকম জায়গায় কাজ করতে হবে, ব্যাকডোরে কাজ করতে হবে, যাতে করে যারা ভেটো দিয়েছে তারা ভেটো না দিলেও এরকম একটা জায়গায় যদি অবস্থান আনা যায় যে ঠিক আছে তারা অ্যাবস্টেইন করছে, তারা ভোট দিচ্ছে না, কিন্তু তারা যখন একটা ভেটো দিচ্ছে তখনই কিন্তু আবার আটকে যাচ্ছে। এটা নিরাপত্তা পরিষদের পড়ে। কিন্তু আমি একটু আগে বলছিলাম যে শুধু জাতিসংঘে চিন্তা করলে হবে না, এই কারণে যে এটাও ঠিক জাতিসংঘেরও আমরা সমালোচনা করছি, জাতিসংঘের সীমাবদ্ধতাও আছে। জাতিসংঘকে আমরা সব সময় দেখছি না যে সারা বিশ্বের যদি আপনারা চিন্তা করেন বিভিন্ন সংকট নিরসনের ক্ষেত্রে জাতিসংঘ যে সবসময় কার্যকরী ভূমিকা রাখতে পারছে তা কিন্তু না। কাজে আমাকে বিপরীত বা আমার বিকল্প প্ল্যাটফর্মগুলো, জোটগুলোকেও চিন্তায় রাখতে হবে। শুধু জাতিসংঘের উপরে চিন্তা করলে আর আমাদের এই সমস্যার সমাধানের দিকে আমরা আগাতে পারবো না। জি, আমরা আলোচনায় ফিরবো, তাই একটা বিরতি থেকে আসি। দর্শক, সিএসআর এর মুক্তবাক দেখছেন আপনারা, সময় হচ্ছে একটা বিরতির সাথেই থাকুন, একটু পর আসছি আমরা। সবাইকে আরো একবার স্বাগত। আপনারা সিএসআর এর মুক্তবাক দেখছেন। রোহিঙ্গা ইস্যুতে আমরা আলোচনায় ছিলাম, বিরতির আগেও কথা হচ্ছিল। অধ্যাপক ডক্টর ইমতিয়াজ আহমেদ, আপনার কাছে আরও একবার যাই। এই মিয়ানমারে গণহত্যার যে বিষয়টি, সেটা তো আন্তর্জাতিক আদালতেও বিচারাধীন রয়েছে। সেখান থেকে আমাদের পক্ষে রায় যাওয়ার সম্ভাবনা কতটুকু দেখেন আপনি? রায়টা আমাদের পক্ষে হবে না, রায়টা হবে রোহিঙ্গাদের পক্ষে। মানে আমরা মানে যেটা আমরা মাঝে মাঝে ভুলে যাই যে বিষয়টা কিন্তু মিয়ানমার বাংলাদেশেরও না, বিষয়টা মূলত মিয়ানমার এবং তার জনগণ, যেটা রোহিঙ্গা। মনে রাখতে হবে এখানে কতটা ডেভেলপমেন্ট হয়েছে। একটা হলো গুড আইসিজে এর কথা যেহেতু উঠেছে, আইসিজে এর প্রভিশনাল ভার্ডিক্টে এই প্রথমবার একটা ইন্টারন্যাশনাল কি বলে স্ট্রাকচারে তারা স্বীকৃত হয়েছে, রেকগনাইজেশন পেয়েছে, কারণ আইসিজে রোহিঙ্গা শব্দটা ব্যবহার করেছে এবং বলেছে দে হ্যাভ দ্য রাইট টু ইউজ দ্য রোহিঙ্গা। এটা কিন্তু বড় একটা স্বীকৃতি। এটা অনেকেই হয়তো বুঝতে পারছেন না এর ইম্প্যাক্টটা, কিন্তু এর ইম্প্যাক্টটা কিন্তু বিশাল ইম্প্যাক্ট। কোনোভাবেই রোহিঙ্গাকে সরিয়ে দেওয়া যায়, এটা এক। দ্বিতীয় যেটা মনে রাখতে হবে, এটাও একটা বিরাট ডেভেলপমেন্ট এই প্যান্ডামিকের মধ্যে, সেটা হলো 1 ফেব্রুয়ারির পরে যখন অং সান সুচির দল ক্ষমতাচ্যুত হলো এবং তারা যখন এক্সাইলে যখন সরকার স্থাপন করলো, সেই এক্সাইল সরকার কিন্তু রোহিঙ্গাদের স্বীকৃতি দিয়েছে। এটা হলো আর একটা ডেভেলপমেন্ট। অন্য কথায় আগে যেরকম একটা ইউনাইটেড একটা অবস্থায় ছিল মিয়ানমার মিলিটারি এবং অং সান সুচির দল, দুটোই কিন্তু কেউ স্বীকৃতি দিতে যাচ্ছিল না,
সেখানে একটা অংশ, এবং আমি মনে করি বড় অংশ, তারা কিন্তু স্বীকৃতি দিয়েছে, কারণ ওটাই হলো সিভিলিয়ান একটা ফোর্স। তৃতীয় যে জিনিসটা মনে রাখতে হবে, যেহেতু 900 জন মারা গেছে, তাতে বোঝা যাচ্ছে যে মিয়ানমার মিলিটারির ডোমেস্টিক যে হোল্ডটা সেটা বড় দুর্বল। এটা তো না বোঝার কোনো কারণ নেই, কিন্তু এখানে একটা বড় সমস্যা রয়ে গেছে, যেটা আমরা মাঝে মাঝে বুঝতে চেষ্টা করি না। সেটা হলো মিয়ানমার মিলিটারি শুধু একটা রাষ্ট্রীয় ইনস্টিটিউশন না, সে একটা পলিটিক্যাল পার্টিও, সে দুটোই। এটারও সমস্যা হয়ে গেছে। তার মানে হচ্ছে যে আজকে যদি আবার অং সান সু চি ক্ষমতায় আসে, বা যেই ক্ষমতায় আসুক না কেন, এই মিয়ানমার মিলিটারি কিন্তু থাকবেই, এই অ্যাজ এ ইনস্টিটিউশন সে যাচ্ছে না। যার জন্য আমার মনে হয় একটা উইন্ডো অফ অপরচুনিটি তৈরি হয়েছে, যেহেতু সে এখন দুর্বল, ভালোভাবে দুর্বল এই সময়, এবং যেহেতু অং সান সু চির সাইডটা অলরেডি মেনে নিয়েছে যে হ্যাঁ তারা রোহিঙ্গা, আমার মনে হয় এখন ওই আইডেন্টিটি প্রশ্নটা যদি ভালো করে যদি আমরা সামনে নিয়ে আসতে পারি, এবং যদি তারা স্বীকৃতিটা পায়, তাহলেই কিন্তু বড় আকারে সমাধান হয়ে যাবে। কারণ মনে রাখতে হবে, রোহিঙ্গারা এমনিতে ফেরত যেতে চাইবে না এবার, কারণ 70 দশকে গেছে, 90 দশকে গেছে, এবার তারা কিন্তু একটা আইডেন্টিটি ছাড়া কিন্তু ফেরত যেতে চাইবে না। সেই জায়গায় আমার মনে হয় এই উইন্ডো অফ অপরচুনিটিটা ব্যবহার করা দরকার। মেজর অবসরপ্রাপ্ত ইমদাদুল ইসলাম, আপনার কাছে যাই, কিছু যোগ করবেন এর সাথে? আর বাংলাদেশের কূটনৈতিক তৎপরতাকে আপনি কিভাবে দেখেন? ধন্যবাদ। এখানে প্রফেসর ইমতিয়াজ যথার্থভাবেই বলেছেন যে মিয়ানমারের সেনাবাহিনী শুধু একটা বাহিনী নয়, এটা একটা রাজনৈতিক শক্তিও। সেখানে যেই সংবিধান, যেটা অং সান সু চি যেটাকে মেনে নিয়ে নির্বাচন করেছিলেন, সেই সংবিধানেই কিন্তু সেনাবাহিনীকে রাজনৈতিক শক্তি হিসেবে এবং রাজনীতি করার অধিকার প্রদান করেই প্রণীত হয়েছে, সেটাকে স্বীকার করে নিয়েছেন, যার জন্য 1/3 অফ দ্য পার্লামেন্ট মেম্বার ইজ ফ্রম দ্য মিলিটারি। এইটা প্লাস মিলিটারি সার্ভিং জেনারেল 3 জন ওখানে অত্যন্ত ক্ষমতাশালী তারা সদস্য। একই সাথে তাদের যে জাতীয় নিরাপত্তা কাউন্সিল, সেটা কিন্তু চেয়ার বাই সিনিয়র জেনারেল, অর্থাৎ বর্তমানে যিনি ক্ষমতা গ্রহণ করেছেন। সুতরাং ওখানে তার 22 চেয়ারম্যান যিনি আছেন, উনিও ওখানে সদস্য। ওরা ওভারঅল মেজরিটিটা ওখানে কিন্তু গরিষ্ঠ সংখ্যক ওখানে। তাই এখানে যে কথাটা আমি প্রফেসর ইমতিয়াজ সামনে এনেছেন, সেটা হচ্ছে যেহেতু অপরপক্ষ অর্থাৎ অং সান সু চি আর সেনাবাহিনীর মধ্যে এখন মূল দ্বন্দ্বটা যাচ্ছে মিয়ানমারের অভ্যন্তরে, সেখানে যেহেতু অং সান সু চি দল যেখানে স্বীকার করেছে এদের রোহিঙ্গাদেরকে স্বীকৃতি দেওয়া হবে, তাদেরকে ফেরত নেওয়া হবে, সেই পয়েন্ট অফ ভিউ থেকে মিয়ানমারের বর্তমান সামরিক শাসকদের এটা কিন্তু বোঝানো যেতে পারে। একই সাথে আপনি আরেকটা জিনিস এখানে আছে, সেটা হচ্ছে যে আমরা এই পর্যন্ত আমাদের কূটনীতি বা আমাদের যে টেকেন পলিসি, সেটা কিন্তু আমি বলবো যে ভালোভাবে এখন একটা তাদের সাথে একটা অ্যাপ্রোচের মধ্যে গিয়েছে। যেমন তাদের ন্যাশনাল ডেতে যেখানে সামরিক বাহিনীর যে প্যারেড হয়েছে, সেখানে আমাদের ডিফেন্স অ্যাডভাইজার গিয়েছে। কয়েকদিন আগে তাদের রিপাবলিক ডে এর মতো একটা ডে ছিল, সেখানেও কিন্তু আমাদের যদিও একটু ডাউন সাইজ হয়েছে, ক্যাটাগরাইজ হয়েছে, সেখানে আমাদের যে কাউন্সিলর আছে অর্থাৎ চার্জ দ্য অ্যাফেয়ার্স এর পর্যায়ে উনি গিয়েছেন। সুতরাং তাদেরকে আমরা অ্যাভয়েডও করছি না, তাদের সাথে আমরা একটা মোটামুটি একটা আমাদের কূটনীতি একটা র্যাপো এস্টাবলিশ করে যাচ্ছে। আমি বলবো যে এই প্রচেষ্টাটা যদি থাকে, এই অ্যাপ্রোচটা যদি চলমান থাকে, তাহলে কিন্তু আমরা একটা সরাসরি মিয়ানমারের সামরিক বাহিনীর মাধ্যমে একটা সমাধান হয়তো আশা করতে পারি। জনাব আসিফ মুনির, আপনার কাছে যাব। সেটা মানে যে ধারাবাহিকতা আমি যেটা বলতে পারি যে উইন্ডো অফ অপরচুনিটি যেটা ইমতিয়াজ বলেছেন, সেটা একটা ভাবা যেতে পারে। তবে সেক্ষেত্রে এটার প্রোজ এন্ড কনস, এটার বিভিন্ন দিক হয়তো বিবেচনায় রাখতে হবে। কারণ একটা বিবৃতি আমরা একসময় দেখেছিলাম যে তাদের পক্ষ থেকে তারা মানে এক্সাইলে আছে এরকম একটি গোষ্ঠী, তারা দিয়েছে যে তারা আনান কমিশন রিপোর্টের কথা বলেছে এবং বেশ কয়েকটি জায়গা বলেছে। এখন কিন্তু সেখানে আবার এরকম একটা শর্তের মতনও ছিল, তারা মানে তাদের যে সংগ্রাম এখন গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার ক্ষেত্রে, সেখানে তারা অন্যান্য জাতিগোষ্ঠী সহ রোহিঙ্গাদের সমর্থনটা চাইছে। তো সেখানে কিন্তু একটা আদান প্রদানের জায়গা, এবং সেটা থাকতেই পারে যারা সেরকম চিন্তা করছে যে তাদের শক্তি বৃদ্ধির জন্য একসাথে হওয়ার ক্ষেত্রে। তো সেটা একটি ব্যাপার। আরেকটি হচ্ছে যে
মানে খুব বেশি দিন আগের কথা তো না, আমরা দেখেছি যে আরেকটা তাদের ভিন্ন দৃষ্টিভঙ্গি ছিল। তো এটা যদি এখন এমন হয় যে তাদের একটা মানে এক্সিস্টেন্সিয়াল ব্যাপার, তাদের অস্তিত্বের একটা লড়াই, এখানে তারা একেবারে কোণঠাসা হয়ে যাচ্ছেন রাজনীতি থেকে শুধু না, তাদের নিজেদের দেশ থেকে। তো সেই জায়গাটাতে আবার নিজেদেরকে পুনঃপ্রতিষ্ঠা করার ক্ষেত্রে তাদের এক ধরনের খড়কুটো যে কোনো যা কিছু পারেন সেই জায়গাটাতেই একটা আঁকড়ে ধরার একটা চেষ্টা থাকে। তবে যেটা হতে পারে যে বক্তব্য তারা দিয়েছেন অন্তত লিখিত তো একটা ভার্সন আছে, তো সেটাকে ভবিষ্যতে কাজে লাগানো যেতে পারে যদি তারা কখনো এটাকে অস্বীকার করেন বা যদি বলেন যে না, অবস্থার পরিপ্রেক্ষিতে আমাদের একটু বিবেচনা করতে হবে, অন্যভাবে সেটা চিন্তা করতে হবে। এবং আনান কমিশন রিপোর্টের কথা যেটা বললাম, সেটাও কিন্তু আং সান সু চির আমলেই সেটার উদ্যোগটা নেওয়া হয়েছিল, সেখানে কিন্তু সরকারের সমর্থন ছিল। সেখানে যদিও ইন শর্ট অফ নাগরিকত্বের বিষয়গুলো ছিল, সে কিন্তু ছিল যে বিবেচনা করা হবে, পুনর্বিবেচনা করা হবে, কিছু ধারাবাহিক প্রক্রিয়ার কথা ছিল, এক ধরনের স্বীকৃতি দেওয়া, যেটা হয়তো চূড়ান্ত যেটা চাওয়া হচ্ছে সেরকম না হলেও পরে আমরা দেখেছি যে ওইটার ব্যাপারে কোনো গুরুত্ব দেওয়া হয়নি। তো ওইটা নিয়েও ভবিষ্যতে কাজ করার সুযোগ আছে, যে একটা দলিল আছে, একটা ডকুমেন্ট আছে, এটা আং সান সু চির সরকারের আমলেই সরকারিভাবে সেটাকে সমর্থন দিয়েছিল, সেখানে কোন কোন জিনিসগুলোকে বাস্তবায়ন করা যেতে পারে, কাজে সেইভাবে আগানো যেতে পারে। তবে কশাস থাকতে হবে। আমরা অবশ্যই যেটা দুজনই বলছেন এখানে, যে আমরা আমাদের এনগেজমেন্টটা থাকা তাদের সাথে, মিয়ানমারের সাথে, এবং মিয়ানমারের যারা বন্ধু ভাবাপন্ন রাষ্ট্র তাদের সাথেও আমাদের একটা যোগাযোগ লিয়াজও রাখার দরকার আছে কূটনৈতিক ভাবে, যাতে করে মানে আমরা তো কনফ্রন্টেশনাল জায়গায় যাচ্ছি না। চাপ যদি হয়, চাপের ব্যাপারটা হয়তো আমরা অন্যভাবে অন্যান্য রাষ্ট্রদেরকে বলতে পারি, কিন্তু যারা বন্ধু ভাবাপন্ন তাদের অন্তত তারা মিয়ানমারকে কিভাবে প্রভাবিত করতে পারে, একটা হচ্ছে আমরা নিজেরা সরাসরি চেষ্টা করছি, আরেকটা হচ্ছে যে মিয়ানমারের যেসব বন্ধু রাষ্ট্র আছে তাদের মাধ্যমে আমরা মিয়ানমারকে কিছুটা কনভিন্স করার জায়গায় যেতে পারি। বড় জায়গাটা হচ্ছে যে কোনো না কোনো ভাবে রোহিঙ্গারা যে আলটিমেটলি তাদের দেশের নাগরিক, মিয়ানমারের অংশ, এটার একটা যদি একেবারে সরাসরি স্বীকৃতিও না আসে, গ্রহণযোগ্যতার একটা জায়গা যদি তৈরি করা যায় কোনো না কোনো ভাবে, তাদের পাবলিকলি বলারও সবসময় দরকার নেই, কিন্তু তাদের ভেতরে যদি আভ্যন্তরীণ রাজনীতি এবং প্রক্রিয়াগতভাবে নিয়মতান্ত্রিকভাবে কিছু প্রক্রিয়া আসে, যেখানে একটা চলমান প্রক্রিয়ার মধ্যে দিয়ে হয়তো যদি মনে হয় যে না ঠিক আছে, তারা নাগরিকত্বের দিকে যাওয়ার একটা চেষ্টায় আছে, যেটা আনান কমিশন রিপোর্টেও কিন্তু কিছুটা ছিল, তো সেটাতে আমরা ধরতে পারি যে ঠিক আছে, সদিচ্ছা আছে, এটাকে খালি কাজ করে যেতে হবে এটার পিছনে। কিন্তু সেই নাগরিকত্ব ফিরিয়ে দেওয়ার যে শর্তগুলো ছিল, নাগরিকত্ব ফিরিয়ে দেয়া, সেখানে তাদের সম্পদ ফিরিয়ে দেয়া, সেই শর্তগুলো পূরণ হলে রোহিঙ্গারা ফেরত যাবেন এরকম আমরা শুনেছি, এরকম নানা রিপোর্টেও এসেছে। নাগরিকত্ব ফিরিয়ে দেওয়ার প্রসঙ্গটা বা যে প্রক্রিয়াটার যে কথাটা আসে, সেটা কি খুব বেশি সহজ হবে? খুব বেশি সহজ হবে না, কিন্তু যেটা আনান কমিশন রিপোর্টেও ছিল যে সেটা পুনর্বিবেচনা করা, সেটাকে বা যে তাদের যে আইনটি তৈরি হয়েছে সেই আইনটিকে রিভিউ করা, সেই প্রস্তাবগুলো কিন্তু ছিল। হ্যাঁ, সেটা হয়তো সুদূর প্রসারী, কিন্তু কোনো একটা জায়গায় তো শুরু হতে হবে। কিছু না হওয়ার চেয়ে কিছু একটু হওয়া, শুরু হওয়া, সেটা কিছুটা একটা ইন্ডিকেশন দিবে যে ঠিক আছে, এই লাইনে আগানো যেতে পারে। ক্যাম্পে যারা আশ্রয় নিয়েছেন তারপরও তো সেখানেও তো নতুন করে অনেক সন্তান জন্ম নিয়েছেন এদেশের বুকে, আশ্রিত যেই ক্যাম্পে যারা ছিলেন সেখানেও, তাদের ক্ষেত্রেও বা তাদের ভাগ্যে কি হতে যাচ্ছে? সেই সাথে সাথে যারা এখানে আশ্রয় নিয়েছেন তাদের পুনর্বাসনের ব্যাপারে কি বলবেন? বিশেষ করে দেখা যাচ্ছে যে অনেকে ক্যাম্প ছেড়ে ছড়িয়ে পড়ছেন, রোহিঙ্গা যারা আশ্রয় নিয়েছেন তারাও অনেকেই নানা অপরাধ কর্মে লিপ্ত হয়েছেন, লিপ্ত হচ্ছেন, এরকম অনেক রিপোর্টও এসেছে। সেটাও তো একটা অস্বস্তির কারণ, না? সেটা ঠিক, তবে আপনি যেটা বললেন যে অনেকে, সেটার সাথে আমি ডিফার করবো, সেটার সাথে আমি একমত নই, অনেকে নয়। তবে এটা ঠিক যে একটি জায়গার মধ্যে যখন ঘনবসতিপূর্ণ এলাকায় এবং খুব তাদের কাজ করার সুযোগ দেওয়া যাচ্ছে না, তাদেরকে শুধুমাত্র আপনি ত্রাণের মাধ্যমে দিয়ে তাদেরকে যদি কোনোভাবে কোনো রকম অ্যাক্টিভিটির মধ্যে ইনভলভ না রাখা হয়, আমরা বলি বাংলায় অলস মস্তিষ্ক শয়তানের কারখানা। হ্যাঁ, তো সেরকম সেটা তো মানে এটা মানব জাতির জন্যই একটা জায়গা। আমি যদি শুধু শুধু বসে থাকি, আমার মাথার মধ্যে অনেক চিন্তা আসবে কি হচ্ছে সেখানে, যে সেখানে হ্যাঁ অবশ্যই এমনকি সন্ত্রাসী কার্যক্রমে, শুধু মানে ক্রিমিনাল অ্যাক্টিভিটি না, সেখানে সন্ত্রাসী কার্যক্রমের মধ্যে কিছু কিছু গুটিকতক মানুষ যুক্ত হচ্ছে, কিন্তু তারা আকাশ থেকে ভেসে আসছেন না, তারা কিন্তু তাদের একটা যোগ সাজস আছে, এরকমও শোনা যাচ্ছে, যারা তাদের মাধ্যমে আরসা থেকে শুরু করে এবং অন্যান্য যে সশস্ত্র বাহিনীগুলো বিভিন্ন সময়
কাজ করেছে মিয়ানমার কর্তৃপক্ষের বিরুদ্ধে, সশস্ত্রভাবে তারা লিপ্ত হয়েছে, তাদের সাথে সংযুক্ত আছে এরকম লোকজনও বাংলাদেশের ভেতরে আনাগোনা করে। এটা কিন্তু আমরা অনেকদিন ধরেই শুনে আসছি এবং আমার মনে হয় না যে সরকার সেটাকে অস্বীকার করেন বা করতে পারবেন। সরকারের পক্ষে হয়তো এটা মোকাবেলা করা নাজুক। যেটা বলছিলেন যে হ্যাঁ, যত সময় যাচ্ছে জটিলতা তৈরি হচ্ছে। এই যে তারা বিভিন্ন জায়গায় চলে যাওয়ার জায়গা, মানে তাদের একটা হতেই পারে যে তারা যখন বেসিক জায়গাটা তাদের তৈরি হয়ে যাচ্ছে, অর্থাৎ তাদের যদি মাথার উপর একটা ছাউনি থাকে, প্রতিদিন খাওয়ার একটা ব্যবস্থা থাকে, এরপরে কিন্তু তার আরেকটু মানে মানুষ হিসেবেই কিন্তু তার অন্যান্য চাহিদার জায়গাগুলো তৈরি হয়। এই যে আপনি সন্তানের কথা বলছেন, যে ঘনবসতিপূর্ণ জায়গায় তারা থাকেন, আমরা যে কোনো বাংলাদেশের বস্তি এলাকার কথা চিন্তা করতে পারি, যেখানে খুব গুটিসুটি হয়ে একসাথে অনেকগুলো মানুষ বসবাস করেন, সেখানে অনেক সময় কাজে যদি তারা না থাকেন, বেকার জনগোষ্ঠী যদি থাকে, সেখানে কিন্তু দেখা যায় যে জনসংখ্যার হার বেড়ে যাচ্ছে। তো সেটা মানব জাতির ধর্ম হিসেবেই হচ্ছে। তো সেখানে কোনো না কোনো ভাবে, যেমন বলা হয় যে শিশুদেরকে চেষ্টা হচ্ছে সেখানে তাদেরকে কোনো রকম একটা শিক্ষার কাজে যুক্ত করা, তরুণদেরকে সেখানে ক্যাম্পের ভেতরে কোনো না কোনো অ্যাক্টিভিটির মধ্যে যুক্ত করা, এই জায়গাগুলো চেষ্টা হচ্ছে। কিন্তু হয়তো এত জনসংখ্যা যে তাদেরকে সবাইকে সেখানে যুক্ত করা যাচ্ছে না, এবং তারপরে তারা সেখান থেকে বিভিন্ন দিকে হয়তো টানটা তো আছেই, তাদেরকে প্রলোভন দেখানো হচ্ছে, অর্থের প্রলোভন হোক বা বিভিন্ন ভাবে সেই প্রলোভনের জায়গাটা হচ্ছে। এবং নতুন আরেকটি কিন্তু সমাধানের সাথে সাথে জটিলতাও তৈরি হয়েছে। ভাষান্তরের কথা আমরা যখন বলছি, আমরা গত এক বছরে দেখতে পাচ্ছি বা গত কয়েক মাস ধরে দেখতে পাচ্ছি যে সেখানে কিছু কিছু মানুষ প্রায় তারা অনুভব করছেন যে সেখানে তারা বন্দি দশার মতো আছে। এটা কিন্তু একটা মনস্তাত্ত্বিক ব্যাপার, এটা হয়তো সত্যিকার অর্থে বন্দি দশা নয়, সেখানে কিন্তু কাউকে এরকম জোর করে আটকে রাখা হচ্ছে না, কিন্তু চতুর্দিকে তো পানি। তো এরা সবসময় কিন্তু স্থল জায়গায় থেকে অভ্যস্ত, বিশেষ করে যারা কক্সবাজারে ছিলেন, মনস্তাত্ত্বিক জায়গা থেকে তাদের মনে হচ্ছে যে তাদের এখানে স্বাভাবিক চলাফেরার জায়গাটা নেই। তো আমরা গত কয়েক মাস ধরে সংবাদ মাধ্যমে রিপোর্ট আসছে যে ওখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন, নৌকাতে তারা টাকা দিচ্ছেন নৌকা যারা চালক তাদের কাছে, এবং সেখান থেকে পালানোর চেষ্টা করছেন এবং নৌকা ডুবি হচ্ছে, আবার তাদেরকে উদ্ধার করে কারাগারেও নিয়ে যাওয়া হচ্ছে। এটা কিন্তু মানে আগে থেকে এগুলো ভাবার দরকার, বা এখনো ভাবার দরকার, যেহেতু ওখানে বেশি মানুষকে এখনো নেওয়া হয়নি। যখন 1 লাখ মানুষ ওখানে যাবে, ওখান থেকে যদি শয়ে শয়ে মানুষ নৌকা করে বিভিন্ন দিকে যাওয়ার চেষ্টা করে, তখন দেখা যাবে শুধু কক্সবাজার না, ভাষাঞ্চরকে মোকাবেলা করতে আমার বিভিন্ন রকম ফোর্স, বিভিন্ন রকম সমাধান চিন্তা করতে হচ্ছে। তো এইটা কিন্তু যে কোনো একটা জায়গায় যখন বিশেষ ঘনবসতিপূর্ণ এলাকায় মানুষ বসবাস করছে, তার অনেক ধরনের জটিলতা তৈরি হয়, মানসিক, শারীরিক, জীবিকা নির্বাহের। তো সবগুলো মোকাবেলা করা খুব কঠিন অবশ্যই, কিন্তু সেটা চেষ্টা আমাদের চালিয়ে যেতে হবে, এবং কোনোভাবে যদি এটাকে ডিকনজেস্ট করা যায়। কক্সবাজারে সম্ভব হচ্ছে না বলেই তো আমরা অনেকেই সমর্থন করেছি যে হ্যাঁ, ভাষাঞ্চরটা একটা সলিউশন হতে পারে, সাময়িক সলিউশন, কিন্তু সেটার সাথে সাথে বাকি যে জটিলতাগুলো তৈরি হতে পারে সেটাকে আমরা অবশ্যই, এবং বিশেষ করে আইন শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে আরো তৎপরতা। সারা বাংলাদেশে এখন যতটা আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের ব্যাপারে উদ্যোগ নিতে হয়, হয়তো কক্সবাজারের ক্ষেত্রে একটু ভিন্নভাবে নিতে হবে, কিছুটা নেওয়া হয়েছে, আরো নিতে হবে, সার্ভেলেন্স থেকে শুরু করে অন্যান্য যে ব্যবস্থাগুলো সেখানে নেওয়া দরকার। জি, অধ্যাপক ডক্টর ইমতিয়াজ আহমেদ, তাহলে রোহিঙ্গা যারা আশ্রয় নিয়েছেন তাদেরকে আরো কি কি কর্মকাণ্ডে সম্পৃক্ত করা যায়, অর্থাৎ প্রশাসনের আগে যে পুনর্বাসনের যে প্রক্রিয়াগুলো চলছে সেগুলো নিয়ে কি পরামর্শ দিবেন? একটা জিনিস আমি ওই মনিরের কথায় একটু ফেরত যেতে চাচ্ছি, কারণ অনেকের ধারণা হচ্ছে যে এটা বুঝি মিয়ানমার এই বিশেষ করে নাগরিক তো দেওয়াটা বুঝি প্রচন্ড ঝামেলা একটা ব্যাপার। আসলে কিন্তু না, এটা হয় তার একটা বিল লাগবে, মূলত একটা বিলই করতে পারবে, কারণ এখন তো পার্লামেন্ট বসে নেই, এবং যেহেতু অং সান সুচির অংশটা অলরেডি মেনে নিয়েছে যে হ্যাঁ এরা রোহিঙ্গা, এটা একটা বিল দিয়ে কিন্তু সম্ভব। জিনিসটা কেন করছে না সেটা একটা বোঝা দরকার। সেটা হলো যে মনে রাখতে হবে যে 135টা এথনিক কমিউনিটি কিন্তু তার করেছে, এবং রোহিঙ্গাদের চেয়ে অনেক ছোট কমিউনিটিকেও কিন্তু স্বীকৃতি দিয়েছে। তারা এরা স্বীকৃতি দিচ্ছে না এই কারণে তাদের আইন 1982 আইনের মধ্যে দেওয়া আছে যে পরপর দুটো গ্রামের যদি মানুষ 50,000-এর মতন থাকে, অন্য কথা 1 লাখ মানুষ যদি থাকে, তাহলে তারা অটোনমি পাবে। এই অটোনমি তারা দিতে চাচ্ছে না আরাকানিজ মুসলিম বা রোহিঙ্গাদের। এখন কথা হচ্ছে অং সান সুচি এবং মিয়ানমার এরা আইসিজেতে কিন্তু আরাকানিজ মুসলিম হিসেবে বলেছেন। আরাকানিজ মুসলিম কি একটা এথনিক কমিউনিটি না একটা রিলিজিয়াস কমিউনিটি? এখন কোন ডেফিনেশন আমি ফেলবো, আমাকে একটা ফেলতে তো হবে। তো সেই জায়গায় যদি আমি নিয়ে যেতে চাই আলোচনায়, তাহলে কিন্তু সমাধান কিন্তু ওভারনাইট সমাধান, বিশেষ করে তার আইডেন্টিটি দেওয়ার ব্যাপারে
তাতে কোনো কথা হচ্ছে প্রেশারটা কোথায় আসবে সেই জায়গায় একটু বলে নিই, তারপর আমি আসছি। প্রেশারটা আসবে যেটা সম্ভব সেটা হলো, যেহেতু এখন পরিষ্কার হয়ে গেছে পশ্চিমা দেশ বা ভারত বা জাপান সবার পরিষ্কার হয়ে গেছে, এরা আসলে ব্যবসাটা চাচ্ছে। তাই যদি হয়ে থাকে তাহলে আমাদের আপত্তি নাই। এবং মির্জা ইমদাদ সাহেব বলেছেন যে এদের ন্যাশনাল সিকিউরিটির একটা আছে, ইনসার্জেন্সির একটা ব্যাপার আছে, কানেক্টিভিটির একটা ব্যাপার আছে, বিশেষ করে ভারতের, সেটাও আমরা বুঝি। জিনিসটা হলো যে রোহিঙ্গা ইস্যুটাকে যেন ডিকাপল করতে পারে। এই ডিকাপলিং যদি করতে পারে যে না রোহিঙ্গাটাকে আমি আলাদা করব অন্য বিষয়ের চেয়ে, এখন কিভাবে আলাদা করবে? আমি এখন পর্যন্ত আমরা জানি জাপান এবং ভারত কেউ কিন্তু রোহিঙ্গা শব্দ ব্যবহার করে না। এটা হলো ইন্টারেস্টিং, কিন্তু তারা এখনো ব্যবহার করে না। তারা যেদিন ব্যবহার করা শুরু করবে তাদের অফিসিয়াল ডকুমেন্টে, আজকে যদি নরেন্দ্র মোদী একটা ভাষণে বলে যে হ্যাঁ আমি রোহিঙ্গাদের পক্ষে আছি, তাহলেই কিন্তু মিয়ানমার প্রচন্ড একটা প্রেশার ফিল করবে যে আর পাচ্ছে না। এটা যদি জাপান করতে পারে, এই দুটা কেন বললাম, এই দুটো দেশের মধ্যে বড় একটা সিভিল সোসাইটি আছে, এই দুটো দেশের মধ্যে অরুন্ধতী রয় আছে, এই ধরনের বিরাট হিউম্যান রাইটস অর্গানাইজেশন আছে, তারা কেন প্রেশারটা দিচ্ছে না তাদের সরকারের উপর? ওই জায়গায় আমার মনে হচ্ছে বড় একটা কাজ বাকি আছে। এটা সরকার লেভেলে কিন্তু সম্ভব না। সেই জায়গায় আমার মনে হচ্ছে যে আইডেন্টিটির প্রশ্নটা যদি আমরা সামনে না নিয়ে আসতে পারি এবার, এবং এটা বিশ্ব আনতে হবে, কারণ এটা জেনোসাইড বা ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি হয়েছে, এবং যখন জেনোসাইড বা ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি হয় তখন কিন্তু বায়োল্যাটারাল ইস্যুটা থাকে না। এখানে আরেকটা জিনিস যেটা করণীয় সেটা হলো, আমরা কখনোই রোহিঙ্গাদের যে একটা সিভিলিয়ান এন্টিটি তৈরি করে দিব বা জাতিসংঘ হেল্প করবে বা ইউরোপিয়ান ইউনিয়ন হেল্প করবে, তারাও করছে না। তাদের মধ্যে তো অনেক দুষ্টুমি আছে, যেটা আসিফ মনির বলেছে, সবাই আমরা জানি, মানে তাদের দুমুখ বিষয় আছে, সবসময় ডাবল স্ট্যান্ডার্ড রোল প্লে করে। এখন এই যে বিরাট ডায়াসপোরা রোহিঙ্গাদের আছে, এটাতে কিন্তু বিভিন্ন অর্গানাইজেশন আছে, ইউকেতে একটা আছে, অস্ট্রেলিয়া একটা আছে, জাপানে আছে, আমেরিকায় আছে, এগুলোতে সমন্বয় করে যদি একটা রোহিঙ্গা আইডেন্টিটি নিয়ে একটা সিভিলিয়ান অথরিটি যদি করতে পারতো, যারা নেগোসিয়েশন করতে পারতো জাতিসংঘের সাথে, কমনওয়েলথের সাথে, কারণ জিনিসটা মূলত তো আসলে রোহিঙ্গাদের সাথে মিয়ানমার মিলিটারির বিষয়টা। তো আমার কথা হচ্ছে, এরা যে রিপ্যাট্রিয়েশন হয়ে যারা যাবে ফেরত, তাদের লিডারশিপ কি হবে? ওই লিডারশিপের একটা বিরাট ভ্যাকিউম কিন্তু এখনো আমরা পূরণ করতে পারিনি, কেউ করছে না। বহুবার বলা হয়েছে যে আমরাও একবার দুবার চেষ্টা করেছিলাম, আমার মুনিরও ছিল মনে হয়, যে ডায়াসপোরাদের নিয়ে এসে একটা করা হোক, কিন্তু এখানে আমেরিকা বহু জায়গায় করেছে। আমরা পিএলওর ইতিহাস যদি আমরা দেখি, সেটাও কিন্তু এক সময় প্রমোট করা হয়েছিল, হয় রাশিয়া ছিল না অন্য দেশ ছিল। এই জায়গায় ইউরোপিয়ান ইউনিয়ন একেবারে চোখ বন্ধ করে আছে, কারণ তারা মিয়ানমারের ভিতর ঢুকতে চাচ্ছে, তারা মনে করছে যে সেখানে একটা ভালো ব্যবসা করবে। এবং এখন যেটা হয়ে গেছে অনেকটা আর একটা নতুন ফ্যাশনে দাঁড়িয়েছে, সেটা চীনকে যদি কোনো রকমে যদি একটু খোঁচা দিতে পারি, তাহলে আমি মনে করছি যে আমার জিওপলিটিক্যাল সাকসেস হয়ে যাচ্ছে। কিন্তু আমার কথা হচ্ছে, রোহিঙ্গার কি হবে? এই যে মানুষগুলা আছে, না হলে একটা সময়, এখন আই কাম টু ইউর প্রশ্ন যেটা করা হয়েছে, সেটা হলো বাংলাদেশ কিন্তু প্রয়োজন হলে, এটা বলে রাখি যে প্রয়োজন হলে কিন্তু অনেক মেসি তৈরি করতে পারে আরাকানে, সেই ক্ষমতা আছে। একটা জিনিস প্রথমেই মনে হয় অ্যাঙ্কার পার্সন মনে হয় বলেছিলেন যে বাংলাদেশ একটা ছোট রাষ্ট্র। বাংলাদেশ কিন্তু ছোট রাষ্ট্র না, বাংলাদেশ কিন্তু পৃথিবীর 8ম রাষ্ট্র। আমি একটু ভালো করে পরিষ্কার করে বলতে চাই, উই আর দ্য 8th লার্জেস্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড, মনে রাখতে হবে। এবং মানুষই কিন্তু প্রধান, জমি কিন্তু প্রধান না। জমি প্রধান হলে ইংল্যান্ড পুরো পৃথিবী কলোনাইজ করতে পারতো না। তো জিনিসটা হলো যে আমরা 8th লার্জেস্ট কান্ট্রি হিসেবে, যেখানে আমাদের পপুলেশনের চেয়ে অনেক কম পপুলেশন মিয়ানমারের, সেই হিসাবে আমরা কিন্তু যদি হইচই করতে চাই, হইচই কিন্তু আমরা করতে পারবো। এবং আমি মনে করি যে ভবিষ্যতে যেটা হবে, রোহিঙ্গারা না চাইলেও বাংলাদেশিরা যে বলবে তুমি যখন হইচই করছো না, তাহলে আমি তোমাকে একটু সাহায্য করে দেই, সেই রকম মানুষও কিন্তু এখানে পড়ে আছে। যেটা আমরা জানি, কি বলা হয়, নর্থ ইস্টের ব্যাপারেও কিন্তু একসময় ছিল যে আসো আমরা একটু হেল্প করে দিই তোমাদের, তোমরা যখন এতদিন ধরে কিছু পারছো না। সেই জায়গায় কিন্তু আতঙ্কটা। আমার কথা হলো যে আপাতত যেটা দরকার সেটা ওই যে ডিকাপলিং যেটা বললাম, বিশেষ করে ভারত আর জাপান, এই দুটো দেশকে যদি বোঝানো যায় যে তোমরা রোহিঙ্গা ব্যাপারটাকে আলাদা করে ফেলো, ডিকাপলিং করো, তোমরা একটা ডেলিগেশন রিসিভ করো রোহিঙ্গাদের, তাহলেই কিন্তু মিয়ানমার প্রেশার ফিল করবে। এবং এই ডিকাপলিং এর ফলে যেটা হবে, যেটা চীনরা সবসময় বলে যে তোমরা আমাকে কেন প্রেশার দিচ্ছ, তোমরা ভারত এবং জাপানকে কেন
বা আসিয়ানকে কেন করছে না? আসিয়ান তো একেবারে ভদ্র হয়ে বসে আছে। সিঙ্গাপুর অন্যতম তার ইনভেস্টমেন্ট নাম্বার 1 কিন্তু ইনভেস্টর এখন কিন্তু সিঙ্গাপুর ভদ্র হয়ে বসে আছে। সেই জায়গায় আমি যদি ডিকাপলিং করতে পারি এবং এখানে যেই তৎপরতা দরকার সেই তৎপরতা নেই। আমার কথা হচ্ছে আমাকে তো নিজেকে করতে হবে। একটা সুযোগ হয়তো তৈরি হবে এই বছরে, যেহেতু বাংলাদেশে গ্লোবাল পিস কনফারেন্স হতে যাচ্ছে, সেই পিস কনফারেন্সে আমি মনে করি যে আমাদের হয়তো একটা সুযোগ তৈরি হবে। কিন্তু একটা পিস কনফারেন্সেই যে সমাধান হবে আমি মনে করি না। আমি মনে করি প্রতিটি জায়গায় যেখানে যেখানে বাংলাদেশ মিশন আছে, অন্য মিশনদের নিয়ে সব সময়, আর এখন তো ওয়েবিনারে জুমের মাধ্যমে অনেক অল্প পয়সায় কিন্তু এগুলো করা যায়, কাউকে নিয়ে আসতে হয় না। সেই জায়গায় আমার তৎপরতা যদি আমি বাড়াতে পারি, তাহলে আমার মনে হয় মিয়ানমারে যে উইন্ডো অফ অপরচুনিটি যেটা বললাম, কারণ সে এখন প্রচন্ড দুর্বল, সেও কিন্তু একটা রেকগনিশন চাবে। সেই জায়গায় যদি আমি একটু প্রেশার দিতে পারি, তাহলে আমার মনে হয় আজকের যে সমস্যাটা ওভারনাইট সমাধান হওয়া কিন্তু সম্ভব হওয়ার কথা, যেটা 70 এবং 90 দশকে কিন্তু তাই হয়েছে। 70 দশকের 90 দশকে কিন্তু হঠাৎ করেই কিন্তু তারা ফেরত নিয়ে গিয়েছিল, যদিও আমরা আইডেন্টিটির প্রশ্ন তখন আসেনি সামনে। জি, মেজর ইমদাদুল ইসলাম, তাহলে এই মুহূর্তে করণীয় কি দেখেন, পরামর্শের জায়গা যদি আসি? ধন্যবাদ। এই মুহূর্তে প্রফেসর ইমতিয়াজ যেটা বলেছেন, আমি ওনার এটাকে আই সেকেন্ড ইট। এটা এই জন্য যে একটা হচ্ছে এখানে যতই আমরা ভারত জাপানের কথা বলি না কেন, জাপানের একটা আমি বলবো সাইকিক ওয়ার্ল্ড আছে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারকে ভিত্তি করে। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে রোহিঙ্গারা কিন্তু ব্রিটিশের পক্ষ নিয়েছিল, জাপানিজরা এখনো পর্যন্ত সেটা ভুলে নাই, এখনো জাপান মিয়ানমারের পক্ষে অর্থাৎ রাখাইনদের পক্ষ নিয়ে আছে। এটা সহজে আমরা দেখেছি জাপানের বিভিন্ন অ্যাক্টিভিটিস থেকে দেখা গেছে জাপান ভেরি স্ট্রংলি দে আর সাপোর্টিং মিয়ানমার। আর অন্যদিকে ভারত, আমরা যতই বলি না কেন, ভারত তার অবস্থান থেকে যতক্ষণ পর্যন্ত চায়না সরবে না ততক্ষণ পর্যন্ত ভারত কখনো, কারণ এই সেদিনও তাদের এক ফরেন সেক্রেটারি অতি সাম্প্রতিক কালেই যিনি ফরেন সেক্রেটারি হিসেবে রিটায়ার করেছেন, তিনি বলেছেন যে ইন্ডিয়া ইজ নট the country to promote democracy here and there. Our first goal, objective is to achieve our economic goal and a strategic goal, geostrategic goal. তাহলে সেই কথা থেকেই বোঝা যাচ্ছে যে রোহিঙ্গাদের এখানে রিসেটল করা, রিপ্যাট্রিয়েশন করা এগুলি ভারতের কাজ নয়। আর ভারত আরো একটা জিনিস এখানে রয়ে গেছে, যেটা আমার গত বেশ কিছুদিন আগে, হয়তো গত বছরের এক সময় আমার ভারতে একটা সেমিনারে যাওয়ার সুযোগ হয়েছে। সেখানে অনেক বোদ্ধা লোকজন ছিল, তখন কিন্তু এনআরসি জিনিসটা উঠে আসছে। ভারত এখানে যে এনআরসি, সেটা নিয়ে আমি একটা জিনিস তাদেরকে প্রশ্ন করেছিলাম যে দেখেন, ইউ আর দ্য লার্জেস্ট ডেমোক্রেসি ইন দ্য ওয়ার্ল্ড এবং উই আর মোস্ট ডেন্সলি পপুলেটেড নেশন ইন দ্য ওয়ার্ল্ড। আমাদের দুইটা ক্যারেক্টারিস্টিক্স আছে কিন্তু। তো তোমরা হচ্ছে লার্জেস্ট ডেমোক্রেসি ইন দ্য ওয়ার্ল্ড, আমরা মোস্ট ডেন্সলি পপুলেটেড নেশন ইন দ্য ওয়ার্ল্ড। Despite of that, we have accommodated over 1 million people in our southern part. আমাদের দক্ষিণাঞ্চলে আমরা 10 লক্ষ 11 লক্ষ মানুষকে, those were driven by the military junta from the Myanmar, তাদেরকে আমরা আশ্রয় দিতে পেরেছি। And surprisingly, being the largest democracy in the world, you have declared overnight that 4 million, more than 4 million people is not your people in Assam in the name of NRC. And what you have said, যে তোমাদের দেশের মানুষগুলো যুগ যুগ ধরে কতগুলি গরিব নিরীহ মানুষ, আসামের কৃষক, চা বাগানের শ্রমিক, তাদের তোমরা বলে দিলা আমাদের এই দেশের মানুষ নয়। মানুষগুলি কোথায়? কনসেন্ট্রেশন ক্যাম্পে নিয়ে যাচ্ছ। ইজ দিস দ্য ডেমোক্রেসি ইউ আর? ওয়ারেস আমাদের দেশে আমি বলছি, একটা ছোট্ট বাচ্চা প্ল্যাকার্ড নিয়ে রাস্তায় দাঁড়িয়ে আছে, আমি দেখে আসছি যে তুমি যদি প্রতিবাদী হও তবে তুমি আমার দেশ, আর যদি তুমি প্রতিবাদী না হও তাহলে তুমি শেষ। এই কথা আমাদের মননশীলতা আছে, তোমরা সেটা প্রতিবাদ করছো না। জি, অনেক ধন্যবাদ। আমরা আয়োজনের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। অনেক ধন্যবাদ আপনাদের তিনজনকে আজকে আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য। দর্শক, সিএসআর মুক্তবাক আজকের মতো এখানে শেষ করছি। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই নিরাপদে থাকুন।